সূর্য ডুবু ডুবু ধরণীতে সন্ধ্যা নেমে এসেছে। চারিদিকে সন্ধ্যা হলদেটে আলো, নদীর আঁকাবাঁকা গতিময় পথ, মাথার উপর দিয়ে এক ঝাঁক পাখি সারিবদ্ধভাবে উড়ে যাচ্ছে। এমন ঢেউ খেলানো সেই শাড়ি যেন শিল্পীর আঁকা আকাশের বুকে নিখুঁত কোনো নৈসর্গিক দৃশ্য, যা কেবল ছোটবেলায় বইয়ের পাতা দেখা যায়। আয়ান ভাইয়া আমায় একটা নদীর পাড়ে নিয়ে এসেছে। পরিবেশটা খুব সুন্দর। নদীটি একপাশে একটা কৃষ্ণচূড়া ফুলের গাছ, সবুজ ঝিরিঝিরি পাতার মাঝে লাল টকটকে কৃষ্ণচূড়া কী যে অপূর্ব লাগছে, চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আমি আর ভাইয়া পাশাপাশি বসে নদীর জলে পা ডুবিয়ে বসে আছি। মাঝে মাঝে নদী পানিগুলো পা দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছে। নিজে নিজে হাসছি। আয়ান ভাইয়া মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। উপরে স্নিগ্ধ বাতাস ছেড়ে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। খুব বিরক্ত লাগছে চুলগুলো। আমার বিরক্তকর চাউনি দেখে উনি আমার চুলগুলো সযত্নে কানের পাশে দিয়ে দিল। আমরা দুজন নদীর তীরে পাড়ে ঘাসের ওপর খালি পায়ে হাত ধরে হাঁটছি। এই অনুভূতিগুলো সুন্দর। এই যে প্রিয় মানুষের হাত ধরে নদীর পাড়ে পা ডুবাচ্ছি, হাত ধরে হাঁটছি, ইচ্ছে করছে সময়টা থমকে যাক। সত্যি যদি এমনটা হতো খুব ভালো হতো। রাত হলো, বাসায় যেতে হবে। চলো। আয়ান: না, আর একটু থাকি প্লিজ। জায়গা যা আমার খুব ভালো লেগেছে। অন্য আর একদিন নিয়ে আসবো। আজকে বাসায় চলো। তোমার দিন পরীক্ষা পড়তে হবে, ভুলে গেছো? বাসার রুমে এসে আমি থপ করে সোফায় বসে পড়লাম। উনি তো আমায় আজকে অনেক সুন্দর সময় উপহার দিলেন। আমারও ওনাকে কিছু দেওয়ার উচিত। অনেক ভেবে উনি আমার থেকে কালকে একটা চেয়েছিলেন, সেটা দিব। উনি আমার কত ভালোবাসেন, আমার ওপর ওনার অধিকার আছে। আমি একটা কালো জর্জের শাড়ি নিয়ে অন্য রুমে গেলাম। আমি তেমন শাড়ি পরতে পারি না। কোনো মতে অনেক কষ্ট করে পরেছি, যদিও ভালো হয়নি। আলমারি খুলে ট্রাউজার আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলেন। কিছুক্ষণ পর কালো ট্রাউজার আর সাদা গেঞ্জি পরে এলেন। আমার বিপরীত পাশে সোফায় বসলেন। উনি আমায় খেয়াল করেনি। উনি পায়ের উপর পা তুলে বসলেন, কপাল টান টান করে আমার দিকে তাকালেন। আমি যে হাতের ওপর হাত রেখে কাচের চুড়িগুলো বাজাচ্ছি, তাতে নূপুর ঝিনঝিন শব্দ হচ্ছে। কালো জর্জেট শাড়িতে শরীরের প্রায় অংশ আবছা দেখা যাচ্ছে। উনি সেদিকে খেয়াল রেখে বললেন, আচ্ছা তারপর বলো, বাইরে থেকে এসে কি আমায় মেরে ফেলা ধান্দা করছো? আমি কেন আপনাকে মারতে যাব? তাহলে এত সেজেছ, শাড়ি পরেছ? উনি নেশা ধরালো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে থাকতে দেখে বললাম, কি দেখছেন? দেখছি না, ভাবছি। কি? এই যে কখন পাগল টাগল হয়ে যাব। কেন? বউ সারাক্ষণ মুগ্ধ করে চলছে। শাড়ি পরে সেজে বসে থাকলে পাগল না হলে অন্যায় হবে? পাম দিচ্ছেন কেন? উনি চট করে আমার পাশে এসে বসে আমায় জড়িয়ে ধরে বলেন, এত যে সেজেছ, আমি তো পাগল হয়ে যাচ্ছি। কাছে ধরা দিলে না, তাহলে এভাবে সামনে না আসতে? আরও একটু শক্ত করে জড়িয়ে ধরে বললেন, তুমি কি আজ আমার হবে? মায়া ধরানো চোখে তাকে কাছে পাওয়ার ব্যাকুল নেশায় নেশায় সেটা আয়নের চোখে দেখতে পাচ্ছে। আভা মাথা নিচু করলো। আমি কি তোমার নিশ্চুপ থাকাতে সম্মতি ধরে নিব, নাকি মুখে বলবে? সব কথা মুখে বলতে হয় কেন? আমি আজ সেজে আপনার কাছে এসেছি, তারপরও বলতে হবে আপনি বুঝেন না বলে লজ্জা আবা মাথা নিচু করলো। আয়ান যা বোঝার বুঝলো। আবাকে চট করে কোলে তুলে নিল। আবাকে বিছানায় শুয়ে দিয়ে নিজের সমস্ত ভার আবার উপর ছেড়ে দিল। আয়ান আবার পুরো মুখে পাগলের মতো চুমু দিচ্ছে। আয়নের প্রতিটা ছোঁয়ায় আবার শিহরে উঠছে। আয়ন উন্মাদ ভালোবাসায় আবার সায় দিচ্ছে। দুজনে ভালোবাসা মানুষ একে অপরের সাথে মিশে গেল। এই চাঁদনি রাত ওদের ভালোবাসার সাক্ষী হয়ে রইল। ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল। মনে হচ্ছে কেউ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি আয়ান ভাইয়া ওনার বাহু ধরে আমায় জড়িয়ে রেখে ঘুমিয়ে আছে। কি স্নিগ্ধ সুন্দর দেখাচ্ছে ওনাকে। কি দরকার এত সুন্দর হওয়ার? বাহির হলে শুধু মেয়েরা তাকিয়ে থাকে। ওনার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে একটা চুমু দিয়ে দিই।
সেই ভাবা সেই কাজ। টুপ করে গালে একটা চুমু দিলাম। ওনার বাহুডোর থেকে বাইর হতে যাচ্ছে, কিন্তু পারছি, উনি ছাড়ছে না। অনেক চেষ্টা টেনে টুনে ছাড়িয়ে নিয়ে গোসল করতে গেলাম। গোসল করে একটা প্রিন্টের শাড়ি পরেছি, উনি এখনও ঘুমাচ্ছেন। আমি আমার পরীক্ষা কালকে পড়তে বসার কথা থাকলো, পড়া হলো না, তাই সকালে বই নিয়ে ব্যালকনিতে টুলের ওপর বসলাম। বাইরের সূর্য এখনও ওঠেনি, একটু আধা আছি। 10 মিনিটের মধ্যে সূর্য উঠবে বলে মনে হচ্ছে। বই নিয়ে পড়ছি, একটু পর সূর্য উঠল। এই দৃশ্যটা দারুণ। বেলকনি থেকে বাইরের রাস্তা সাইডটা দেখা যায়। অনেক হাঁটতে বাইরে হয়েছে। আমি আমার পড়ার মনোযোগ দিলাম। পরীক্ষা পাশ করতে হবে, নয়তো আয়ান ভাই আমাকে কাঁচায় চিবিয়ে খাবে। ভোর 5টা থেকে পড়ছি, এখন বাজে 7টা। একটু পর পিছন থেকে কেউ কোলে তুলে নিল। এই ছোঁয়াটা আমার চেনা, যা কালকেও উপলব্ধি করেছি। মাথা ঘুরে তাকিয়ে দেখি আয়ান ভাই আমার কোলে নিয়ে হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। আরে কোলে নিয়েছেন কেন? নামান। ভয় পাচ্ছ নাকি? যদি রাতের মতো বেডে নিয়ে যাই বলে চোখ মারলেন। ছি, আপনি কি অসভ্য। এসব মনে করে দিয়ে আমার লজ্জায় ফেলতে চাচ্ছেন। আমাকে নামিয়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলো, ওরে আমার লজ্জাপতি বউরে, কালকের পরে এত লজ্জা আসে কিভাবে? আপনি জানেন না লজ্জা হলো নারীর ভূষণ? আচ্ছা, জানতাম না তো। এবার থেকে তাহলে তোমায় আরও বেশি করে লজ্জা দিতে হবে। তুমি কি জানো লজ্জা রাঙা মুখে তোমার কতটা সুন্দর লাগে? ইচ্ছে করে খেয়ে ফেলি। আমি কি খাওয়ার জিনিস যে খেয়ে ফেলবেন? তুমি হচ্ছে চকলেটের মতো দেখলে খেতে ইচ্ছে করে বলে। আয়ন গোসল করতে গেল, আবার নিচে নামলো। ওর আম্মুকে বলো কি করবো আম্মু বলো তো? বড় আম্মুকে বললে কিছু করতেই দেয় না। আমার রাগ ওঠাস না, তোর না পরীক্ষা আবার এসেছে? বড় আম্মু, আমি এখন এ বাড়ির বউ, তাই কিছু কাজ তো করতে দাও। আসছে বাড়ির বউ ওদের, তুই আমাদের মেয়ে ছিলি আর মেয়েই থাকবি। মুখ বাঁকা করে রান্নাঘর থেকে বাইর হয়ে আসলাম। আবির ভাই আর নিশি আপুও নেই। ওহ, আপনাদের বলা হয়নি। কালকে রাতে বাসায় ফিরে শুনি আবির ভাই আর নিশি আপু চলে গেছে। আবির ভাইয়া কোনো এক আত্মীয় মারা গেছে, তাই। নয়তো ওদের 2 দিন থাকার কথা ছিল। কেটে গেছে কয়েক মাস, আমার পরীক্ষাও শেষ হবে। টেস্ট পরীক্ষা দিয়েছি কোনো মতে, এখন শুধু ফাইনাল পরীক্ষা বাকি। 3 মাস। বিকেলে সোফায় বসে টিভি দেখছি আর চিপস খাচ্ছি। কি বাচ্চাদের মতো কার্টুন দেখছো? রিমোট দাও। রিমোটটা কেড়ে নিয়ে উনি ক্রিকেট খেলা দেখলেন। আমার তো রাগ উঠলো। আমি কার্টুন দেখতে ভালোবাসি। আমিও রিমোটটা নিয়ে টিভির ওর করে দিলাম। কি হলো, অফ করে দিলি কেন? আপনি আমায় কার্টুন দেখতে দিলেন না, তাই আমিও আপনাকে খেলা দেখতে দিব? এক পর্যায়ে ঝগড়া লেগে গেল। এই চুপ করে, তোরা এত বড় হলি, বিয়ে হলো, তবুও তোদের ঝগড়া লেগে আছে। বড় আম্মু, আমার কোনো দোষ নেই, সব দোষ তোমার ছেলে। উনি আমাকে কার্টুন দেখতে দিলেন না। হ্যাঁ, কার্টুন দেখতে আসছে, আর কদিন পর নিজের বাচ্চা হবে, তখন মনে মনে বাচ্চাদের সাথে কার্টুন দেখা নিয়ে ঝগড়া লাগবে। মোটেও না, আপনার মতো সবাই ঝগড়ুটে নাকি? আমার বেবিরা অনেক ভালো হবে। এত কথার মাঝে খেয়াল নেই বড় আম্মু আছেন। আয়ান আভা, চুপ কর আর শোন, এবার তাহলে একটা বাচ্চা নিয়ে নে। এত পরিকল্পনা না করে বড় আম্মু চলে গেল। আমি ওনাকে বললাম, কি দরকার ছিল বাচ্চার কথা বলো? বড় আম্মু কী ভাবলো তাতে আমার কি? আর একদিন তো বাচ্চা নিতেই হবে। সন্ধ্যা আবির ভাইয়ের ফোন করে জানালো নিশি আপু প্রেগনেন্ট। বাড়ির সবাই খুশি। আমরা রাতে আবির ভাইদের বাসায় যাব। রাতে আবির ভাইয়ের বাসায় যাচ্ছি। আম্মু আর বড় আম্মু মিষ্টি কিনতে গেল। আমরা আগেই নেমে গেলাম। ভিতরে গিয়ে নিশি আপুকে জড়িয়ে ধরলাম। আপু আপু, আমি অনেক খুশি, আমি খালামণি হব। আমার তো আনন্দে নাচতে ইচ্ছে করছে। বাচ্চা আমায় খালামণি ডাকবে বললেই হলো। বাচ্চা তোমায় মামি ডাকবে। মামার বউ মামি না, আগে ওই খালামণি, তারপর মামি। আচ্ছা শোনো, ভাইয়ের বাচ্চা আগে আসুক, তারপর ও যা ডাকবে ভালো লাগবে তাই ডাকবে। আনোয়ার খান আর মনোয়ারা খান মিষ্টি নিয়ে হাজির হলো। এ কি, বিয়া তো মিষ্টি কেন এনেছেন? আবিরের মা। আরে বিয়ান, আমার মেয়ে মা হতে
এই খুশিতে পুরো পাড়ার মিষ্টি খাওয়াতে হবে। আপনি এগুলো সবাইকে দিয়ে দিবেন। আমি কি আসব? শরীফ ভাই আসুন, আয়ান ভাইয়া, আবির ভাইয়া, শরীফ ভাইয়া একসাথে হলেন। কনগ্রাচুলেশন। আবির এত তাড়াতাড়ি বাবা হয়ে গেল। বাসর রাত থেকে প্ল্যান করে রেখেছিলাম নাকি বলে চোখ টিপে দিল। চুপ কর, আয়ান আছে, যতই হোক ওর বোন, লজ্জা লাগতেই পারে, তাই না শালাবাবু? আমি তো শালা হই কীভাবে? আমি বড় ছোট ভাই ডাকবি? একটু ভাব নিয়ে বলো আয়ান। শালা তোরে ভাইয়া ডাকবো? বলে থাক। ওনারা তিনজন মিলে হাসাহাসি করছেন। সবাই মিলে আপুকে জিজ্ঞেস করছেন কেমন লাগছে, কি খেতে ইচ্ছে করছে। 1 মাস হবে তাতেই সবাই এত মাতামাতি। ওদের বাচ্চা আসলে নিশ্চয়ই সবাই মাতামাতি করবে। ভাবনার মাঝে নিশি আপু বলো, দেখ আবা, এরা এখনই এমন করছে, আরও দিন পরে আছে, আমাকে আজকে থেকে খাইয়ে মোটা করবে মনে হচ্ছে। আরে আপু, এই সময় বেশি করে খাওয়া উচিত। আবা, তুইও ওদের দলে হলি, যা, তোমাদের সাথে কথা নেই। আরে আপু, রাগ করো না, সবাই তোমার ভালো চায়। রাতে আবির ভাইদের বাসায় না খেয়ে আসতে দেবে না। সবাই খেয়ে বাসায় আসার জন্য রেডি। বড়রা সবাই বাসা থেকে বাইরে গেলেন। আমি, নিশি আপু, আয়ান ভাইয়া, আবির ভাইয়া, শরীফ ভাইয়া শুধু নিচে আছি। আয়ান ভাইয়ের পাশে আমি দাঁড়িয়ে আছি। আবির ভাইয়া সবার সামনে আয়ান ভাইকে বলল, দোস্ত, আমি তোর বাবা হতে আরও আমার ছেলে হবে, দেখে নিস। এবার তোর পালা বাবা হওয়ার। আর তোর কিন্তু মেয়ে হবে। তোর মেয়ে আর আমার ছেলে বিয়ে দিয়ে দোস্ত ভাইয়া থেকে বিয়েই হব। ঠিক বলছিস। আজকে থেকে কাজে লেগে পড়। আমি তো লজ্জায় শেষ, সবার সামনে এসব বলছে। আয়ান ভাইয়া আবিরকে বলল, তোর লজ্জা নেই, এখানে নিশি আছে, ও সামনে বলছিস, ও তো আমার বোন। আচ্ছা, আর বলবো না মা। নিশি আপু আর আবির ভাইকে বলে বাসায় আসছি। আসার আগে আবির ভাইকে আয়ান ভাইকে আবার টেনে নিয়ে গেল। কী রে, আবার টেনে নিয়ে আসলি কেন? বাসা যাব স্যার। আরে শোন, আমি যে কথাটা বললাম শুনেছিস? আমি কিন্তু সিরিয়াসলি বলেছি। আচ্ছা যা, তোর পাগলামি গেল না। 2 দিন পর বাচ্চা বাবা হবি, আর হ্যাঁ, তুই মামা হবি। তারপর বাবা ওরা কি বলবে শুনতে পেলি না? চলো আপুরা, আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই বাসায় চলে আসলাম। আজকে কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, তাই তাড়াতাড়ি আসছি। আয়ান ভাই আমার কলেজে দিয়ে চলে গেছে, কলেজ শেষে আবার নিয়ে যাবে বলেছেন। রুহি আর সিমি এসেছে। কী রে আভা, শুনলাম নিশি আপু প্রেগনেন্ট। হ্যাঁ রে, আমার যে কি খুশি লাগছে। ছোট একটা বেবি আসবে, আমার খালামণি ডাকবে, আমি ওকে কোলে করে নিয়ে বেরাবো। এ তো যখন বেবি ভালো লাগে, আয়ান ভাইকে বলে তুইও একটা নিয়ে নে। না, আমাদের এখন বেবি লাগবে না। এখন যদি ওনাকে বেবির কথা বলি আমায় থাপড়াবে, ধমক দিয়ে বলবে লেখাপড়ার বয়সে কিসের বেবি, আগে লেখাপড়া শেষ কর তারপর। রুমি আর সিমি হেসে বলল, তুই তো ভালোই আয়ান ভাইকে কপি করতে পারিস। আয়ান ভাইকে বলতে হবে আপনার বইয়ে লেখাপড়া ভালো লাগে না, ওর বেবি ভালো লাগে, একটা বেবি নেন। না রুহি, সিমি, তোরা এই কথা ওনাকে বলবি না। এসব আমি বলছি শুনলে উনি আমায় কাঁচা চিবিয়ে খাবে, সাথে হাজার কথা। আরে চিলা, তো ভয় পাচ্ছিস কেন? ভাইয়া কি বলেছে তোকে বেবি নেবে না? না বলিনি, তবে আমি বুঝি, তুই বেশি বুঝিস। আচ্ছা এই টপিক বাদ দে, চল ক্লাসে যাই। আজকে রবিউল স্যারের ক্লাস আছে। স্যার আজকে ইম্পর্টেন্ট ক্লাস করাবেন, চল। 3 জন একসাথে ক্লাস করতে বসেছি। ক্লাসে একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমার তো মহা বিরক্ত লাগছে, কিন্তু বলতে পারছি না। কেউ এভাবে তাকিয়ে থাকলে কি আর ভালো করে ক্লাস করা যায়? বিরক্ত নিয়ে ক্লাস শেষ করলাম। ক্লাস থেকে বাইরে হওয়ার সাথে ওই ছেলেটার সামনে এসে দাঁড়ালো। ভুরু কুঁচকে বললাম, কী সমস্যা, সামনে এসে দাঁড়ালেন কেন? আমার নাম সৌরভ, আমি তোমার ক্লাসে পড়ি। তোমাকে আমার ভালো লাগে, আমি তোমার সাথে প্রেম করতে চাই। ছেলেটার কথা শুনে ওরা 3 জন হাঁ হয়ে তাকিয়ে আছে। আপনার নাম কি আমি জানতে চাইনি, কিন্তু আমি জানতে চাই, কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই। রুহি আর সিমি হাসতে ঘোরাঘুরি খেতে খেতে বলো, ভাই বিয়েতে মাইয়ারে আর কতবার বিয়া করবি? ওর জামাই জানতে পারলে তোর বিয়ের শখ মিটাইয়া দেবে। রুহি আর সিমি কথা শুনে ছেলেটা মুখটা চুপসে গেল আর বলল, উনি বিবাহিত? জি।
আমি বিবাহিত আর আমার জামাই আছে। ছেলেটার মুখ কালো হয়ে সরি বলে চলে গেল। সিমি রুহি হাসি থামছে না। আবার তোর বিয়ে হওয়ার সত্ত্বেও ছেলেরা প্রপোজ করতে থাকে। আমাদের পোড়া কপাল, আমরা সিঙ্গেল হয়েও প্রপোজ পাই না। হ্যাঁ রে রুহি, ঠিক বলছিস, আমাদেরকে পছন্দ করে না। আমার মতো সুন্দরী হলে আমরাও প্রপোজ পেতাম। সরি কপাল, আমাদের দুজনের কপাল কোনো বেটার নেই। তোদের দুজনের বাজে বকা শেষ। বাজে কই বকলাম, সত্যি বলছি। তোরা দুজন আমার থেকে কম সুন্দরী না, তারপরও ঢং করতেছিস কেন? কেউ প্রপোজ করলে অ্যাকসেপ্ট করবি না, আবার ঢং বানাস। বিশ্বাস কর, এবার যদি কেউ প্রপোজ করে প্রপোজ অ্যাকসেপ্ট করব। তাহলে শরীফ ভাইকে বলতে হবে তোকে যেন প্রপোজ করে। তুই ওই ফালতু লোকটার নাম নিবি না। উনি প্রপোজ করলেও কখনো অ্যাকসেপ্ট করবো না, বুঝলি? কেন, আমার ভাই কি দেখতে খারাপ নাকি? খারাপ তো আমায় ফেলে দিয়ে কোমরে 12টা বাজিয়ে দিয়েছিলেন, এখন মাঝে মধ্যে ব্যথা লাগে। আহারে, শরীফ ভাইয়াকে বলবো যেন তোকে ব্যথা মলম এনে দেয়। চুপচাপ ওনার কথা বাদ দে, ঝালমুড়ি খেয়ে আসি। 3জন মিলে ঝালমুড়ি খাচ্ছি। মিরি চিবাতো রুহি বলল, তোকে ভাইয়া নিতে আসবে নাকি একাই যাবে? বললো তো নিতে আসবে। আমার আয়ানের জন্য অপেক্ষা করছে, আয়ান আসছে না। ভাইয়া আসতেছে না কেন রে? আসবে না নাকি? কি জানি, আসার কথা ছিল। এই তো উনি কল দিয়েছেন। হ্যালো, আপনি কই? নিতে আসছেন না? আপনার জন্য অপেক্ষা করছি কতক্ষণ থেকে। সরি আবার, আজকে আমি নিতে যেতে পারবো না, একটা কাজ ফেসে গেছি। আবার একটু অভিমান হলো, নিতে আসতে চেয়েও আসলো না, এখন একা যেতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি কাজ করুন। রাগ করছো? কাজ না থাকলে সত্যি যেতাম। তুমি তো জানো তোমায় একটা না দেখলে কেমন লাগে। তোমার আশেপাশে সবসময় থাকতে চাই। আবার চুপ করে শুনছো? একা যেতে পারবে বাসায়? পারবো। আপনি চিন্তা করবেন না, আর কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরবেন। কেন, বউ বুঝি আমায় মিস করো? তোমার সাথে থাকলে তো কাছে আসতে চাও না। আপনার ফালতু বকা বন্ধ করে কাজ করেন। রাখছি। ইস, বউ তোমার লজ্জা মাথাটা, মুখটা যদি দেখতে পেতাম। বলাটার সাথে আবার কলটা কেটে দিয়ে মুচকি হাসলো। কিরে আবা, মুচকি হাসছিস কেন? ভাইয়া কি চুমু টুমু দিয়েছে নাকি? চুপ কর তোরা দুজনে। ওনার মতো শুধু ফালতু বকিস। ভাইয়া কি বলল নিতে আসবে? না রে, উনি একটা কাজে আটকে পড়েছেন, আজকে আসতে পারবে না। আমায় এখন একাই যেতে হবে। একা যেতে হবে না, আমি আর রোহিতকে বাসায় রেখে আসবো। আরে না, তোদের কষ্ট করতে হবে না, তোরা যা, আমি একা যেতে পারবো। আমরা তো সাথে যাব মানে যাবই, তোদের সাথে আর পারি না। যাবি যখন চল। আবার তোদের বাসায় যাওয়ার একটা পার্ক আছে না? আছে। কেন, চল ওখান থেকে ঘুরে আসি। অনেক একসাথে ঘুরতে যাওয়া হয় না। তোর জামাই আছে, তোকে ঘুরাবে। আমাদের কেউ নেই, তাই আমাদের একাই ঘুরতে হবে। সব ব্যাপারে জামাইকে টানিস কেন? আন্টিকে বলবো নাকি তোকে বিয়ে দিতে? তাহলে জামাইয়ের সাথে ঘুরতে পারবি। এই না না, আম্মুকে ভুলে বলবি না বিয়ের কথা আমি বলছি, শুনলে আমারে পিটাবে। সিমির কথা শুনে আমি আর রুহি হাসছি। পার্কের বেঞ্চে বসে 3 বান্ধবী মিলে বাদাম খাচ্ছি আর গল্প করছি। পার্কটা ছোট হলেও অনেক সুন্দর। আশেপাশে সবুজ গাছপালা, ভিন্ন রঙের ফুল সমাহার। আবার দেখলো, এটা তো শরীফ ভাই কিনা। সিমি কই? ওই তো সামনে দেখ, পিছনটা দেখা যাচ্ছে শুধু, তবে শরীফ ভাইয়ের মতো মনে হচ্ছে। চল তো দেখি ভাইয়া কিনা। কাছে যেতে দেখি ওটা শরীফ ভাইয়া ছিল। ভাইয়া তুমি এখানে কি করছো? শরীফ পিছনে করে, আরে আবার তুই এখানে? আয়ান এসেছে নাকি? না ভাইয়া, উনি আসেনি, আমরা 3 বান্ধবী মিলে এসেছি। শরীফ মিমি রুহিকে দেখলো, সিমির দিকে একটু তাকিয়েছিল। ভাইয়া, বলবে না তুমি এখানে কি করতে এসেছো? আবার বুঝিস না এখানে মানুষ কি করতে আসে? নিশ্চয় বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে এসেছে। শরীফ আবার সিমির দিকে তাকিয়ে, মিস সিমি আপনাকে বলল আমি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি? বলা লাগে নাকি? এমনিতে বোঝা যায় আমার কোনো গার্লফ্রেন্ড নেই, বন্ধুর সাথে ঘুরতে এসেছি। তবে আপনি চাইলে আমার গার্লফ্রেন্ড হতে পারেন, আমার কোনো সমস্যা নেই বলে মুচকি হাসলো শরীফ। আমার কি খেয়ে কাজ নেই আপনার গার্লফ্রেন্ড হতে যাব? কত ছেলে আমার পিছনে পড়ে আছে,
কাউকে পাত্তা দেই না। আর আপনিকে আবা আর রুহি ওদের দুজনের কথা শুনল। তোমরা দুজন চুপ করবে, দেখা হলে ঝগড়া লেগে যায়। ভাইয়া তুমি তাহলে থাকো, আমরা যাই। এই রুহি, সিমি চল। আয়ান আসেনি, আমি তোকে বাসায় পৌঁছে দিয়ে আসছি, চল। আপনার যাওয়া লাগবে না, আমি আর রুহি আভাকে পৌঁছেছি দিব, আপনাদের যেতে হবে না। আর আপনাদের বাসা তো অন্যদিকে, আপনারা যান, আমি মামার বাড়িতে যাব, তাই আমার সাথে যাক। শরীফ ভাইয়া ঠিক বলেছে, আমি ভাইয়ার সাথে যাই।